দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। দিনের ঘটে যান নানান ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। সঙ্গে আছি আশিক তমাল। স্থানীয় সরকার নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীও মোতায়েন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নির্বাচনী আইনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে ইসি। খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বর্তমান সরকার। তার আগে নির্বাচন সংক্রান্ত আইন পর্যালোচনা করতে সভায় বসে কমিশন। মঙ্গলবার দিনভর আলোচনা শেষে আইনে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়, যেখানে রয়েছে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত, দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে না পারার মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব। গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, খুব শিগগিরই প্রস্তাবনাগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখানে আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের এটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। এছাড়া এনআইডিতে জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে পাবলিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে মাঠ পর্যায়ে সংশোধন করা যাবে। পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও নিয়ে দেশজুড়ে তুমুল সমালোচনা চলছে। এ ঘটনার তথ্যপাত্র সংগ্রহের পর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। যদিও নিজ ফেসবুক আইডিতে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন গাজী নজরুল ইসলাম। দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ পারিবারিক বিরোধের জেরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেন বলে দাবি তার। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানান ওই সংসদ সদস্য। এদিকে জামায়াতে ইসলামের বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের খবরের দিকে নজর রাখছে জামায়াত। এরই মধ্যে জামায়াত নেতার প্রথম এবং দ্বিতীয় স্ত্রী এই ঘটনায় নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। তথ্যপাত্র সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে জামায়াত। এবছর বেসরকারিভাবে হজে যেতে সর্বনিম্ন খরচ পড়বে 5,13,000 টাকা। এছাড়া সরকারি ব্যবস্থাপনায় প্রথম প্যাকেজ 6,15,000 টাকা এবং দ্বিতীয় প্যাকেজে 5,05,000 টাকা খরচ হবে। ধর্মমন্ত্রী জানান, সামগ্রিক হজ ব্যয়ও আগের বছরের তুলনায় কমেছে। ইসলামের অন্যতম ফরজ ইবাদত হজ। প্রতি বছর ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির আশায় শামিল হন পবিত্র মক্কা নগরীতে। মঙ্গলবার সরকারিভাবে হজের 2টি প্যাকেজ ঘোষণা করা হয়। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, যা চলতি বছর ছিল 4,67,000 টাকা। দ্বিতীয় প্যাকেজ 6,15,000 টাকা, আর বেসরকারি সাধারণ প্যাকেজ 5,13,000 টাকা। খরচ বাড়েনি দাবি করে এর ব্যাখ্যাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। মন্ত্রী বলেন, গ্রুপভুক্ত এজেন্সিগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে অতিরিক্ত 3টি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে সরকার ঘোষিত হজ প্যাকেজ 2-এ সেবা সুবিধাদি কমিয়ে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। তিনি জানান, বিমান ভাড়া গত বছরের চেয়ে প্রায় 25,000 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। 2027 সালের হজ নিবন্ধন শেষ হবে 24 সেপ্টেম্বর। হজ ফ্লাইট শুরু 8 এপ্রিল। 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন
প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত প্রতিবেদন করা যাবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে একীভূত হওয়া 5 ব্যাংকের প্রশাসকদের পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে। ব্যাংকটির বর্তমান পর্ষদ ও প্রশাসকদের নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। ব্যাংক 5টির গ্রাহকদের এক নেটওয়ার্কের আওতায় আনতে সিবিএস বা কোর ব্যাংকিং সিস্টেম দ্রুত চালুর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকের আমানতকারীদের তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়। আবারও বাড়তি দরে চলছে ডলারের বাজার। পৌনে 1 টাকা বেড়ে 123 টাকা 60 পয়সা দরে বিকোচ্ছে মার্কিন মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি কিছুটা শিথিল হতেই বদলে গেছে এই বৈদেশিক মুদ্রার পরিস্থিতি। বাংলাদেশ ব্যাংক অবশ্য বলছে, আমদানি চাপ, ধীর রপ্তানি ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে কিছুটা বেড়েছে ডলারের দাম। অবশ্য বাজার পরিস্থিতি বলছে উল্টো গল্প। মাসুমের প্রতিবেদন। 1.5 বছর স্থিতিশীল থাকার পর ফের চড়া ডলারের বাজার। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জুনের শেষ সপ্তাহ থেকে প্রতিদিন একটু একটু করে বাড়ছে। রিজার্ভ বাড়লেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দাম 75 পয়সা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 60 পয়সায়, যা 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অর্থ বছরের শেষ সময়ে এসে ঋণ পরিশোধ ও বিভিন্ন আমদানি ব্যয় বাড়ায় ডলারের উপর সাময়িক এই চাপ বেড়েছে। এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় বাজারের চাহিদা এবং যোগানের ভিত্তিতে। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। তবে হিসাব বলছে 2024-25 অর্থ বছরে দেশে যত ডলার এসেছে তার চেয়ে 0.30 বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে বদলেছে সেই চিত্র। দেশে এসেছে 7.10 বিলিয়ন ডলার, বিপরীতে 4.10 বিলিয়ন ডলার সরকারের খরচ হয়েছে। ফলে বছর শেষে দেশে 3 বিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আমদানির চাপ, ধীর রপ্তানির প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের কারণে ডলারের চাহিদা বেড়ে বিনিময় হার ঊর্ধ্বমুখী হচ্ছে। অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে। সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে, এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে। এত কিছুর মাঝেও রেমিটেন্স প্রবাহ রয়েছে স্বাভাবিক। তবে বাজার স্থিতিশীল রাখতে আন্তঃব্যাংক ডলারের লেনদেনে কঠোর নজরদারি নিশ্চিতে জোর দেন বিশ্লেষকরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 2017 সালে শুরু হওয়া প্রকল্প শেষ হবার কথা 5 বছর পর, অথচ 9 বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে অর্ধেক। নতুন করে নকশা পরিবর্তন করায় ব্যয় বেড়েছে প্রায় 10,000 কোটি টাকা। সময় বাড়ছে আরও 5 বছর। বলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। উন্নয়নের নামে তৈরি হওয়া এই সেতুস্থি প্রকল্প আবারও তোলা হচ্ছে একনেক সভায়। দেলোয়ার হোসেন দোলনের প্রতিবেদন। যানজট এড়িয়ে রাজধানীর সাথে চট্টগ্রাম বন্দর ও দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে সহজ যোগাযোগের লক্ষ্যে নেওয়া হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। যোগাযোগ করিডোর স্থাপনের মাধ্যমে যা দ্রুত সময়ে সংযোগ বাড়াবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে। 2017 সালে শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা 5 বছরে, অথচ 10 বছরে কাজ শেষ হয়েছে অর্ধেক, যার কারণে বেড়েছে সেবা খাতের স্থাপনা ও ভূমি অধিগ্রহণ জটিলতা। তাই দ্বিতীয়বারের মতো সংশোধন করা হচ্ছে প্রকল্পের প্রস্তাব। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নেয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ছিল 16,901 কোটি টাকা। 2 দফায় ব্যয় বাড়ানোর পর যা গিয়ে ঠেকেছে 26,581 কোটি টাকায়, যেখানে চীনের ঋণ 13,242 কোটি টাকা। বড় বড় প্রকল্প নেওয়ার সময় যে সম্ভাব্যতা যাচাই, যেটা আমরা বলি টেকনিক্যালি এবং ফিনান্সিয়ালি, সেটা অনেক সময় আসলে অনেকটা আমাদের কাছে এখন ফর্মালিটির মতন।
কাগজে কলমে একটা এ ধরনের অ্যানালিসিস করতে হবে, সেজন্য আমরা করছি। আমরা যে প্রাইসটা নির্ধারণ করি, কস্ট অ্যাসেসমেন্ট করি, আমাদের কিন্তু এক্সপার্ট নাই। চায়নার সাপোর্টেড যে প্রজেক্টগুলো, এগুলো ডিরেক্ট কন্ট্রাক্টিং, একটাই প্রতিষ্ঠান এবং তার সঙ্গে আমার নেগোশিয়েট করে কস্ট নির্ধারণ করতে হয়। তো সেখানে যদি ইনফ্লেটেড কস্ট নির্ধারণ হয়, আমার তো ধরারও কোনো সুযোগ নেই। প্রকল্পটিতে বাড়ছে সময়ও। বাণিজ্যিক চুক্তির 5 বছর পর ঋণ চুক্তি হওয়ায় প্রকল্পের মেয়াদ 2026 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। কাজ পুরোপুরি শেষ না হওয়ায় নতুন প্রস্তাবে সময় বাড়ছে 2030 সালের জুন পর্যন্ত। ঢাকা সাভার মহাসড়ক এদিকে আশুলিয়া গিয়ে যুক্ত হচ্ছে, এবং আমরা যেহেতু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার কথা বলছি, সেক্ষেত্রে এটা তো যখন এটা টেকনিক্যাল ফিজিবিলিটি করা হয়েছে, এই মোড়ের মধ্যে সলিউশনটা কিন্তু দেওয়া হয়নি। 24 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে শুরু হয়ে শেষ হচ্ছে সাভারের শ্রীপুর বাস স্ট্যান্ডে গিয়ে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। কালের স্রোতে গড়িয়েছে 1 বছর, কিন্তু মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত নিহতদের স্বজনরা যেন আটকে আছেন সেই দিনেই। তাদের কাছে থমকে গেছে সময়, থমকে গেছে গোটা পৃথিবী। নিজ সন্তানের কত ছুটোছুটি, কত আবদার, কত বায়না যে তাড়া করে ফেরে বাবা মাকে। সেই ঘটনার 1 বছর পর তাদের চাওয়া একটাই, সুষ্ঠু বিচার। আরও জানাচ্ছেন মহজির হক, ছবি তুলেছেন রিপু আহমদ। সেদিন কেঁদেছিল গোটা দেশ। আমার বাবার কত কষ্ট হয়েছে, আমার চোখের পলকে হারিয়ে গিয়েছিল কত নিষ্পাপ প্রাণ, কত সাজানো স্বপ্ন। 1 বছর আগে মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতবিক্ষত কোমল হাত আবারও লিখতে শুরু করেছে স্বপ্নের কথা। বিভীষিকার সময় পেরিয়ে সেই স্বপ্নযাত্রায় অনেক আগেই শিক্ষার্থীরা ফিরেছে ক্লাসে, তবু তারা করে বেড়ায় অদৃশ্য ভয় আর আতঙ্ক। আমার 7% কিন্তু আমার ডিপ বার্ন, আমার ফেস আর 2 হাতে বার্ন হয়েছে। আমার অনেক কষ্ট হয়, কিন্তু অতীত তো অতীত। আমার কাছে এখন বিমানের শব্দটা ভয়ই লাগে, যদি আবার এরকম কিছু হয়। হঠাৎ আকাশে উড়ে যাওয়া ইস্পাতের পাখির গর্জন মনে করিয়ে দেয় ভয়ঙ্কর সেই দুপুরের কথা। আর স্কুল ছুটির ঘন্টা না বাজা পর্যন্ত অদৃশ্য এক শঙ্কা আঁকড়ে ধরে রাখে অনেক অভিভাবকের হৃদয়। এখনো কিন্তু যুদ্ধ বিমান যায়, এমনি অন্য বিমানও যায়। আমার 2টা বাচ্চা পড়ে এখানে, কিন্তু ওই যখন আসে বাসায় না যাওয়া পর্যন্ত টেনশন থাকে। ছুটির ঘন্টা বাজলেও এই বাবার জীবনে ফিরে আসে না হারানো সন্তান। তবু মাঝে মধ্যে স্কুলে এসে সেই ধ্বংসস্তূপের দিকে অপলক দৃষ্টিতে ছেলেকে খুঁজে ফেরেন রুবেল মিয়া। এই 1 বছর কিভাবে পার হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার ছাড়া কেউ জানে না। আসলে আমরা যারা আছি সবাই এখন হতাশ। আরেক দম্পতি শাহাবুল শেখ আর মিম সুলতানা ছোট্ট রাইসামণিকে হারানোর পর ছবিতেই খুঁজে ফেরেন মেয়েকে। মনে হয় আমার রাইসা কোথাও বেড়াতে গেছে, আমার কাছে আসবে ফিরে। সরকার, স্কুল কর্তৃপক্ষ সবার প্রতি ভীষণ ক্ষোভ তাদের। কোনো সহায়তা নয়, শুধু চান সুষ্ঠু বিচার। সরকারও মনে রাখে নাই, স্কুলও মনে রাখে নাই, কিন্তু আমরা মা বাপ আমরা তো বলতে পারতেছি না। সারাক্ষণ মনে মনে খাওয়া না কিছুই থাকে না আমাদের। আমরা কবে স্বাভাবিক হবো জানি না। আমার রাইসের রুমে আমার বাবা না লাগলে এসে একা একা শুয়ে থাকি। আমার রাইসের খাটটা খালি পড়ে আছে, আমার রাইসের শুধু নাই। স্কুল কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিয়মিত কাউন্সিলিং আর পর্যবেক্ষণে রাখছেন তারা। যে সমস্ত ছেলে আহত হয়েছে শুধু তারা না, তারা তাদের চাচাতো ভাই, জ্যাঠতো ভাই সবাইকে আমরা একদম বিনা পয়সা পড়াচ্ছি, কোনো বেতন নিচ্ছি না এদের। আর যারা মারা গেছে তাদেরও যদি কেউ থাকে রিলেশন,
অ্যাবসলিউটলি ফ্রি পড়াচ্ছি। আমি আশাবাদী যে বর্তমান গভর্নমেন্ট যদি প্রধানমন্ত্রী এদের সঙ্গে সাক্ষাৎ করে, ইনশাল্লাহ এদের যেই মানবতা জীবন যাপন করতে সেটা অনেকটা উন্নতি হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 48 শিক্ষার্থীর মধ্যে একজন বাদে সবাই ক্লাস করছে। তাদের চাওয়া যে আকাশ শিশুদের স্বপ্নের সঙ্গী, সেই আকাশ যেন না হয় কারো মৃত্যুর কারণ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো জাতির বিবেক কেঁপে উঠলেও টনক নড়েনি প্রতিষ্ঠানটির, বরং শুরু হয়েছে দুটি নতুন বহুতল ভবন নির্মাণের কাজ। মাইলস্টোন কর্তৃপক্ষের দাবি, একটির অনুমোদন 2 বছর আগে নেয়া, আর নতুনটির আবেদন করা হয় 6 জুলাই। অথচ তদন্ত কমিটি বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা নির্মাণ না করার জোর সুপারিশ করেছিল। মোর্শেদ হাসিবের রিপোর্ট। স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশুসহ প্রাণ হারান 36 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন বলছে এই ভবনটির অনুমতি ছিল না, এমনকি রাজুকের কাছে এই দোতলা ভেঙে ফেলবার অঙ্গীকার করা হয়েছিল। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানটা আবাসিক এরিয়া এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের ওয়ালের পরেই, তার চাইতে আমাদের ভবন খুব নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের দুর্ঘটনার পর যে তদন্ত কমিশন গঠন করা হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল, বিমানের অ্যাপ্রোচ ল্যান্ডে নতুন স্থাপনা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জনসমাগম হয়, এমন কোনো স্থাপনা নতুন করে যেন নির্মাণের অনুমতি না পায়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সরিয়ে নেওয়া হয়। সারা দেশের সবগুলো বিমানবন্দরে অ্যাপ্রোচ সার্ফেস অন্তর্ভুক্ত এলাকা এই নিয়ম কঠোরতার সাথে যেন মেনে চলে সেই পরামর্শ দেওয়া হয়। মাইলস্টোনের ঘটনায় 36টি প্রাণ ঝরে যায়। তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না, বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। কি ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি, উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে। তদন্ত প্রতিবেদনে 30টি সুপারিশের অন্যতম বাংলাদেশ বিমান বাহিনীর সামরিক প্রশিক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য ঢাকার বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়। আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পাথের এবং টেক অফ পাথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। উত্তরা দেয়াবাড়িতে শোকাবহ পরিবেশে প্রাণ হারানোদের স্মরণ করা হয়। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ছবিতে আছে শুধু, বাস্তবে নেই। জমদূত হয়ে আছড়ে পড়া বিমান নিভিয়ে দিয়েছে ফুটফুটে শিশুপ্রাণ। তাদের স্মৃতিতে শ্রদ্ধায় বন্ধু সহপাঠীরা লিখেছে হৃদয় ছোঁয়া হরফ। ট্রাজেডির 1 বছর পূর্তিতে দুর্ঘটনা কবলিত ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। স্মরণ করেন নিহতদের। নীরবতা পালনের পর হয় দোয়া ও মোনাজাত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রায় বিমান যায়, কোনো একটা সামান্য সাউন্ড হলেও আমরা অনেক ভয় পাই। কেউ হারিয়েছেন প্রিয় ছাত্রকে, কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা সবচেয়ে কাছের বন্ধু। তারা বললেন, মর্মান্তিক দুর্ঘটনা জীবনে যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হওয়ার নয়। তাসনিয়ার একটাই কথা ছিল, বাবা তোমাদের সাথে আর কিছুটা দিন থাকতে চাই। মৃত্যুর আগে এই কথাটাই শুধু বারবার বলতো। সেই কথাটা যখন মনে পড়ে তখন কোন বাবা স্থির থাকতে পারে বলেন? আমাদের বাচ্চারা শারীরিকভাবে যেমন অসুস্থ, মানসিকভাবেও অসুস্থ। শোকের অংশ হিসেবে রাজধানীর উত্তরা সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 16টি শাখায় একদিনের ছুটি পালন করা হচ্ছে। হাসপাতালসমূহ, সশস্ত্র বাহিনী। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় স্মরণসভা। এতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন দুর্ঘটনার ভয়ভীতি জয় করে ভুক্তভোগী ও তাদের পরিবার যে দৃঢ়তার পরিচয় দিয়েছে তা দেশ ও জাতির চিরদিনের অনুপ্রেরণার উৎস। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার জুবাইদা। এছাড়া সংকটময় মুহূর্তে আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সেবা সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা করেন তিনি। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।